এই একটা পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরের শক্তিস্তর হচ্ছে একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন ধরো বৃত্তাকার পথে মুভ করতেছে। এই পরমাণুতে আরও অনেক ইলেকট্রন থাকতে পারে। আমি ধরো যে কোনো একটা ইলেকট্রন নিয়ে একটু চিন্তা করতেছি, এবং এই ইলেকট্রনটা যে বৃত্তাকার পথে মুভ করে তার ব্যাসার্ধ যদি Rn হয়, যে বৃত্তাকার পথে মুভ করে তার ব্যাসার্ধ যদি Rn হয়, তাহলে সেই Rn এর রাশিমালাটা হচ্ছে এপসাইলন n স্কোয়ার h স্কোয়ার বাই পাই m z e স্কোয়ার। এটা আমরা ক্লাসে পড়ছি। তো এখন আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে এই ইলেকট্রনটা যেই কক্ষপথে থাকে তার শক্তি, সেটা তুমি বলতে পারো ওই কক্ষপথের শক্তি অথবা ওই ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনের তো গতিশক্তি থাকবে, এতে কি কারো কোনো আপত্তি আছে? যেহেতু সে মুভ করতেছে তো অবশ্যই তার গতিশক্তি থাকবে। তার কি কোনো স্থিতিশক্তি থাকতে পারে? এখানে কি স্থির কোনো কথা আছে? এর ভিতরে স্থির কথা কিন্তু আছে। সে কিন্তু একটা কক্ষপথে স্থির থাকে, তার চলার পথ কিন্তু মানে অনিয়ত বা হচ্ছে অগোছালো না, সেটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরতে থাকে। তো এই কারণে তার গতিশক্তিও থাকবে, আবার স্মৃতিশক্তিও থাকবে। আমাদের তাদের গতিশক্তিও বের করতে হবে এবং স্মৃতিশক্তি বের করতে হবে, দুইটা যোগ করতে হবে। যোগ করার পরে তার টোটাল শক্তি হবে মাইনাস এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হচ্ছে এনতম কক্ষপথের শক্তি। এটা ছিল এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর এটা হচ্ছে এনতম কক্ষপথের শক্তি। শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। দুইটা যোগ করে আমরা হচ্ছে মোট শক্তি পেয়েছি। এবং গতিশক্তিটা বের করা কিন্তু খুব ইজি। ইলেকট্রনের গতিশক্তি তুমি খুব ইজিলি বের করতে পারবা, কারণ ধরো একটা ইলেকট্রনের ভর যদি m হয় এবং সে যদি v বেগে মুভ করতে থাকে, তাহলে তার গতিশক্তি ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা দিয়ে তুমি বের করতে পারো তার গতিশক্তিটা। আর অলরেডি মনে হয় লাস্ট ক্লাসে এম ভি স্কোয়ার একটা রাশিমালা আমরা প্রতিপাদন করছিলাম, তোমাদের খেয়াল আছে কি না? ওইখানে বলা ছিল হ্যাঁ এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই একটা বস্তু যখন বৃত্তাকার পথে মুভ করতে থাকে, একটা বস্তু যখন বৃত্তাকার পথে মুভ করে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে। সেই বলের মান কত? এম ভি স্কোয়ার বাই আর। তো সেম জিনিসটা আমরা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করব? সেম জিনিস আমরা ইলেকট্রনের বেলায় অ্যাপ্লাই করব, কারণ ইলেকট্রন হচ্ছে একটা বৃত্তাকার পথে মুভ করে, তাহলে তার কেন্দ্রের বিপরীত দিকে অবশ্যই একটা বল কাজ করবে, সেই বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এবং এই ইলেকট্রনের বেলায় কিন্তু আবার নিউক্লিয়াসের বল একটা কাজ করে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে নিউক্লিয়াসের আকর্ষণ বল, কারণ তোমরা জানো নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন থাকে ধনাত্মক চার্জ, ওই ধনাত্মক চার্জ অবশ্যই ইলেকট্রন নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। এবং এই আকর্ষণ বলের মান কত? এই আকর্ষণ বলের মান আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করব। কুলম্বের সূত্র নিশ্চয়ই তোমরা পড়ছো যে এফ ইকুয়াল হচ্ছে সি কিউ1 কিউ2 বাই ভি স্কয়ার। এখানে সি এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, আর হচ্ছে কিউ1 হচ্ছে এই নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জ কত? নিউক্লিয়াসে হচ্ছে জেড সংখ্যক প্রোটন আছে, যদি তার পারমাণবিক সংখ্যা জেড হয়, জেড সংখ্যক প্রোটন। আমরা জানি একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ কত? জেডই। তাহলে এখানে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডই, যেটাকে আমি কিউ1 বলতেছি। আর এই নিউক্লিয়াস কাকে আকর্ষণ করতেছে? ইলেকট্রনকে। ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, আর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে আর। তাহলে ডি এর জায়গায় আমি আর বসাই দিই। তো দেখো এই কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছে সেই বলের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এই এফ
আর এম বি স্কোয়ার বাই আর দুইটা সমান। তো আমরা এখানে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন জেড স্কোয়ার বাই কি আর স্কোয়ার। একটা আর কাটাকাটি যাবে না, শুধু একটা আর থাকবে। তো একটা আর যদি আমি কাটি তাহলে এখানে আর অবশিষ্ট কি থাকে, এম ভি স্কোয়ার ইকুয়াল 1/4 পাই এপসাইলন জেড স্কোয়ার বাই কি আর। আমাদের গতিশক্তি নির্ণয় রাশিমালায় কি দরকার ছিল? গতিশক্তি নির্ণয় রাশিমালায় আমাদের কোন পার্টটা দরকার ছিল? শুধুমাত্র এম ভি স্কোয়ার। এখানে কি এম ভি স্কোয়ার ভ্যালু বের হয়েছে? তো এম ভি স্কোয়ার ভ্যালুটা আমি এখানে বসাই দিব 1/4 পাই এপসাইলন জেড স্কোয়ার বাই আর। অন্য কোনো ব্যাচে কি কষ্ট করে বসানো যায় না? না বসো, আসলে জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে। তুমি এত দেরি করে আসছো কেন? আমি জাস্ট এখান থেকে এম ভি স্কয়ারের ভ্যালুটা বের করে এই হাফ এম ভি স্কয়ারের জায়গায় বসে দিছি এম ভি স্কয়ারের পরিবর্তে। আমি এখানে আরেকটা কাজ করব, আরেকটা কাজ হচ্ছে আর এর ভ্যালুটা এখানে বসে দিব। আর এর ভ্যালু যেটা লাস্ট ক্লাসে বের করা হয়েছে 2 আর 8 4 গুণ করলে 8 পাই এপসাইলন নট জেড স্কয়ার আর আর হচ্ছে এপসাইলন নট এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড স্কয়ার। এই যে এখানে দেখো লেখা আছে, দেখছো? এপসাইলন নট এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড স্কয়ার। এবার কিছু কাটাকাটি যাবে, পাই পাই কাটাকাটি যাবে, আর মনে হয় কোনো কিছুই কাটাকাটি যাবে না। এম জেড স্কয়ার জেড ই স্কয়ার উপরে চলে যাবে, উপরে একটা জেড ই স্কয়ার আছে, এটা হবে এম জেড স্কয়ার টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার। দেখছো এই মাইনাস কিন্তু এখানে নাই, মাইনাস না থাকবে বা কেন? আমরা কিন্তু শুধুমাত্র গতিশক্তি বের করছি, বুঝতে পারছো? শুধু গতিশক্তি বের করছি, আমরা কিন্তু এখনো বিভব শক্তি বের করি নাই। ঠিক আছে, বিভব শক্তিটা বের করতে হবে, আর বিভব শক্তি বের করতে গেলেই ঝামেলা। হ্যাঁ, বিভব শক্তি বের করতে গেলেই ঝামেলা। আর তুমি হয়তো ইলেকট্রনের চার্জের কথা বলতেছো, এখানে বলতেছো নেগেটিভ কেন নিলাম না। এখানে আমরা দিক উল্লেখ করছি, যখন তুমি দিক উল্লেখ করবা তখন আর নেগেটিভ চিহ্ন নেওয়ার দরকার নেই। এটা বলেই দিচ্ছি যে এটা নিউক্লিয়াসের দিকে আর কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের দিকে, যেহেতু দিক বলতেছি সো দরকার নেই। আর এখান থেকে আমরা কি বের করছি? শুধু গতিশক্তিটা। বুঝতে পারছো সবাই? এম ভি স্কয়ার এই যেটা এখানে এম ভি স্কয়ার বাই আর, এটা আমরা এটা হ্যাঁ দেখো কেন্দ্রের বিপরীত দিকে বল কাজ করতেছে এম ভি স্কয়ার বাই আর, আর কেন্দ্রের দিকে কাজ করতেছে নিউক্লিয়াসের আকর্ষণ বল। এই বলকে কি করবে? প্রশমিত করবে। যদি এই বল পরস্পরকে প্রশমিত করতে না পারতো তাহলে তো সে বৃত্তাকার কক্ষপথে স্থির থেকে ঘুরতে পারতো না। এই কেন্দ্রবিমুখী বল যদি বেশি হইতো তাহলে ইলেকট্রন এদিকে চলে যেত, আর যদি নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতো তাহলে নিউক্লিয়াসে গিয়ে মিশতো। ঠিক আছে, এখন কুলম্বেরটা কেন্দ্রমুখী বল, কুলম্বেরটা হচ্ছে কেন্দ্রমুখী বল। হ্যাঁ, আর এম ভি স্কয়ার বাই আর হচ্ছে কেন্দ্রবিমুখী বল। যে কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাও তখন সেই কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে, সেই বলের মান হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তো এইভাবে আমরা গতিশক্তিটা বের করতে পারি। এই এম ভি স্কয়ার বাই আর হচ্ছে তোমার কুলম্বের বলের সমান। এখান থেকে এম ভি স্কয়ার বের করবো আর এম ভি স্কয়ার মানটা এখানে বসে দিব। এই হচ্ছে আমাদের কাজ। এম ভি স্কয়ার মান বসানোর পরে দেখা গেল আর পাওয়া গেল, ওই আর এর মানটা আমরা বসে দিছি। বসে দেওয়ার পরেই তুমি হচ্ছে গতিশক্তির রাশিমালা পাইছো ই কে অলরেডি বের হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ইপি বের করা। ইপি বের করতে যে আমাদের আসলে অনেক কিছু বের করতে হবে। গতিশক্তি মানে স্থিতিশক্তি যদি বের করতে চাই, স্থিতিশক্তি বের করতে চাইলে আমাদের বিভবের রাশিমালা বের করতে হবে। আর বিভবের রাশিমালা বের করার জন্য তোমাকে ইন্টিগ্রেশন জানতে হবে। ইন্টিগ্রেশন নাম শুনছো কখনো? হ্যাঁ, ক্যালকুলাস। আর একটা জিনিস আপাতত আর এই জিনিসগুলো লাগবে না,
আচ্ছা আমি তোমরা পরে তুইলো, ঠিক আছে? আমি এখানে বলতে থাকি। স্মৃতিশক্তি অলরেডি ই কে বের হয়ে গেছে, ই কে। হ্যাঁ, এখন বের করবো হচ্ছে ইপি। ইপি বের করার জন্য বিভবের একটা রাশিমালা আছে, এই রাশিমালাটা তোমাদের জানতে হবে। আমি আপাতত শুধু শক্তির রাশিমালার প্রতিপাদনের জন্য ইকুয়েশনটা এখানে লিখতেছি। শক্তির রাশিমালার প্রতিপাদন হয়ে যাবে, তারপরে আমি এবার তোমাদের প্রমাণ করে দেখাবো কিভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে? তোমরা খুব বেশি চিন্তিত হয় না। এখন বিভবটা কি, বিভবটা কিভাবে বের করে, কার জন্য বের করে? ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ আছে। তো প্লাস কিউ চার্জ থাকলে তার চারপাশে নিশ্চয়ই একটা এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জ রাখলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ, তার তড়িৎ ক্ষেত্র থাকবে। আর বিভবের সংজ্ঞাটা কি তোমরা জানো? হ্যাঁ, অসীম থেকে 1 কুলম্ব মানে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। ওকে, তো তোমরা জানো। তো অসীম থেকে আমি একটা চার্জকে এখানে নিয়ে আসলাম, এই বিন্দুতে, মনে করো এই বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে এখানে নিয়ে আসলাম। এতে কাজ যতটুকু করতেছে তাকে বিভব বলা হয়, এবং ওই কাজের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবশ্যই। আর থিওরিটিক্যালি কিন্তু তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত, যদিও অসীমের অনেক আগেই হচ্ছে তার ইফেক্ট শেষ হয়ে যায়, কিন্তু থিওরিটিক্যালি তার তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? অসীম বুঝি। বুঝতে পারছো? আচ্ছা, তো ওই অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হয় সেই কাজকে বিভব বলে। আর ভি ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। কিউ হচ্ছে যেই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, আর আর হচ্ছে তুমি যেই বিন্দুর বিভব বের করতে চাও তার দূরত্ব। ঠিক আছে? এই সূত্রের প্রমাণ আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, যে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর এটা কিভাবে হইলো। এবার আমরা ওই স্থিতিশক্তি বের করার কাজ করি। এর আগে এই জিনিস কি তোমরা জানো? W ইকুয়াল টু হচ্ছে VQ বা V ইকুয়াল টু হচ্ছে W/Q, এটা তো পড়ছো। এটা কিন্তু বিভবের ডিরাইভেশন আর কি, যে কিউ চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কৃতকাজ W হয়, তাহলে একক চার্জকে আনতে কৃতকাজ হচ্ছে W/Q, আর ওটাকে কি বলা হয়? বিভব। তো নিশ্চয়ই আমি এখান থেকে W ইকুয়াল টু VQ লিখতে পারি। এটা হচ্ছে অসীম থেকে কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকাজ। অসীম থেকে কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকাজ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কার বিভব শক্তি বের করতে চাই? ইলেকট্রনের। তো অসীম থেকে যদি কাউকে আনতে হয়, সেটা কাকে আনতে হবে? ইলেকট্রনকে আনতে হবে। কিন্তু থিওরিতে কাকে আনছি? ধনাত্মক চার্জ। কিন্তু প্র্যাকটিক্যালি কাকে আনবো? নেগেটিভ চার্জ। তাহলে নিশ্চয়ই কিউ এর ভ্যালু হবে -E। ঠিক আছে? -E। আর আমি ভি এর ভ্যালুটা এখানে বসাই দিব, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত? আর। কিউ, হ্যাঁ এটা কিউ। হ্যাঁ, কিউ চার্জ। কিউটা এখানে কিউ ইকুয়াল টু কিন্তু জেডই হবে, কারণ আমরা ইলেকট্রন কি নিয়ে আসবো? একটা তড়িৎ ক্ষেত্র। ওই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করবে কে? প্রোটন। প্রোটনগুলো এখানে টোটাল কতটুকু চার্জ আছে প্রোটনের? জেডই। এই জন্য কিউ এর ভ্যালু হবে জেডই। আর এই ছোট কিউটা কিন্তু ওই অসীম থেকে যাকে আনা হয়েছে, অসীম থেকে আনা হয়েছে ইলেকট্রনকে, এই জন্য ছোট কিউর পরিবর্তে -E বসেছি। আর বড় কিউর পরিবর্তে বসাবো হচ্ছে ZE, কারণ বড় কিউর জন্যই তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এখানে আমি আর এর রাশিমালাটা বসাই দিতে পারি। আর কি ছিল? এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার বাই পাই m z স্কয়ার। এইখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমি সামনে দিয়ে দিই, তাহলে
mz স্কয়ার টু দি পাওয়ার 4 বাই 8 না 4 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। আচ্ছা এটা কি বের হলো বলো তো? এটা বের হলো একটা ইলেকট্রনকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ W। তোমরা কি জানো অসীম থেকে কোনো ইলেকট্রনকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি বা কোনো একটা কক্ষপথে নিয়ে আসি, তাহলে যেই কাজ করতে হয় সেটা ওই ইলেকট্রনের মধ্যে বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে। আমার এই কথাটার মানে কি বুঝতে পারছো? তুমি অভিকর্ষের কথা চিন্তা করো, তোমাদের এইভাবে কথাটা বলতো না যে কোনো একটা বস্তুকে অ্যাম্বারের কোনো একটা বস্তুকে যদি এই উচ্চতা উঠানো হয়, তাহলে যেই কাজ করতে হয় সেই কাজটা তার মধ্যে বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে। এই ধরনের কথা নিশ্চয়ই তোমাদের বলছে। তাহলে এখানে কি আমরা এই কথা বলতে পারি না অসীম থেকে চার্জকে এনতম কক্ষপথে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেই কাজটা তার মধ্যে বিভব শক্তি আকারে সঞ্চিত থাকবে? অবশ্যই বলা যায়। তাহলে এখানে কিন্তু আমি মাইনাস ই এত চার্জকেই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসছি, আমাকে এতটুকু কাজ করতে হয়েছে, সেই কাজটা তাহলে ওই ইলেকট্রনের মধ্যে কি শক্তি আকারে সঞ্চিত থাকবে? বিভব শক্তি। তাহলে আমি এখানে লিখতে পারি ইপি ইকুয়াল টু না mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই জি স্যার হ্যাঁ এখানে যে ই মাইনাস বসাইছি, আসলে কাজ ধনাত্মক না ঋণাত্মক সেটা তো ডিপেন্ড করে কে কাজটা করতেছে। হ্যাঁ এখানে তুমি ধরো একটা ইলেকট্রনকে ধরে এখান থেকে এখানে নিয়ে আসছো, তো তুমি যে কাজ করছো সেটা পজিটিভ, বাট ওই যে নিউক্লিয়াসের যে চার্জ আছে তার সাপেক্ষে সেটা কি নেগেটিভ। আমরা কিন্তু ওই নিউক্লিয়াসের সাপেক্ষে আর কি সব কিছু করতেছি যেন এটা নেগেটিভ আসে। তো এই হচ্ছে ইপি। আর একটু আগে ই কে কত বের করছিলা? m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এবার আমরা দুইটা কি করব? যোগ করব। তো e ইকুয়াল হচ্ছে ই কে প্লাস ইপি mz স্কয়ার e টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার প্লাস মাইনাস mz স্কয়ার টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 এপসাইলন নট স্কয়ার। দেখো সবটাই কিন্তু সেম, mz স্কয়ার টু দি পাওয়ার 4 mz স্কয়ার টু দি পাওয়ার 4 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার এটাও সেম, শুধুমাত্র এখানে -8 আর 1/8 আর এখানে -1/4 আর বাকিটা যদি সেম রাখি তাহলে -1/8 হবে। এবার বুঝতে পারছো প্রমাণটা? এমনি আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, ব্যাসার্ধের রাশিমালাটা বসাইলাম, এতে মনে হয় না কারো কোনো প্রশ্ন থাকার কথা। হ্যাঁ যদি কারো প্রশ্ন থেকেই থাকে তাহলে হয়তো এই বিভবের রাশিমালাটা কিভাবে আসলো এটা একটা প্রশ্ন হইতে পারে, যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজ কিভাবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর হইলো। হ্যাঁ এটা একটা প্রশ্ন হইতে পারে। ডাব্লিউ ইকুয়াল টু ভিকিউ ইউজ করছি, এটা কোনো প্রশ্ন নাই কারোর কাছে, এবং ডাব্লিউটা যে স্থিতিশক্তি সেটা নিয়েও কারো কোনো প্রশ্ন নাই, তাই না? তাহলে আমরা এই যে v ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর এটার একটু কিভাবে প্রতিপাদন করা যায়, হ্যাঁ সেটা একটু দেখি, ঠিক আছে? তো এটা শেখার জন্য আগে তোমরা একটু দেখো ইন্টিগ্রেশনটা কি। আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে স্টার্ট করি, ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। মানে তুমি ইন্টিগ্রেশন কেন শিখবা এটা যদি জানতে পারো তাহলে ইন্টিগ্রেশনটা শেখার প্রতি তোমাদের আগ্রহ তৈরি হবে। হ্যাঁ এই জন্য আমি ইন্টিগ্রেশন একটা অ্যাপ্লিকেশন দিয়ে স্টার্ট করি। ধরো তোমাকে কেউ বললো এটা একটা বৃত্ত, এর বৃত্তের কেন্দ্র, তার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। তোমাকে যদি বলা হয় তার ব্যাসার্ধ বের করো, সরি ক্ষেত্রফল বের করো, তবে তুমি সুন্দর মতো পাই ইন্টু 3 স্কোয়ার মানে 9 পাই, দরকার হলে ক্যালকুলেটর ব্যবহার করে তুমি 9 এর সাথে 3.1415 এগুলো গুণ করে সুন্দর মতো বলে দিবা যে এত মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, যে এককই তুমি ব্যবহার করো। তোমাকে যদি কেউ বলে এটা আয়তক্ষেত্র,
যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তুমি তার ক্ষেত্রফল কিভাবে বের করবা? 5 ইন্টু 1.5 মিটার কত হবে? 7.5 মিটার স্কয়ার। এই হচ্ছে ক্ষেত্রফল বের করছো। বর্গক্ষেত্র বের করলে যদি ক্ষেত্রফল বের করতে বলে বর্গক্ষেত্রের বাহু স্কয়ার 5 মিটার যদি হয় তাহলে 5 ইন্টু 5 মানে কত? 25। কিন্তু কেউ যদি তোমাকে বলে এটা ক্ষেত্রফল বের করো, তখন কি করবা? তখন কি কোনো সূত্র ব্যবহার করতে পারবা? পারবে না। তবে তুমি এক কাজ করতে পারো। তুমি অনেক চিন্তা ভাবনা করে দেখলা যে আমি যদি এটাকে ছোট্ট একটা আয়তক্ষেত্র বানায় ফেলি এরকম, এরপরে যদি এই পার্টটা ক্ষেত্রফল বের করি, তাহলে কি 100% অ্যাকুরেট ক্ষেত্রফল না পাওয়া গেল মোটামুটি কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, তারপর তুমি ভাবলো যে আচ্ছা যাক এখানে খালি জায়গা আছে, এটারও আবার ছোট একটা আয়তক্ষেত্র বানাই। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই। তো তুমি কিন্তু এটাও অ্যাড করতে পারলা, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র তো তুমি জানো। তুমি যদি চাও ছোট্ট একটা বৃত্ত বানাও, ধরো এই কোণাটা তুমি অন্য কিছু করতে পারতেছো না, এটা একটা বৃত্ত বানাও, তাও তো কিছু অ্যাড হবে, তাই না? তুমি এখানে আরো কিছু আয়তক্ষেত্র বানাও, মান দেয়া না, তুমি স্কেল দিয়ে মাপবা, স্কেল দিয়ে মাপবা, এটা দৈর্ঘ্য মাপবা, প্রস্থ মাপবা, তোমার আস্তে আস্তে তো আসল ক্ষেত্রফলের দিকে যাচ্ছে। দেন তুমি কি করবা? সবগুলারে যোগ করে দিবা। যোগ করে দিলে 100% অ্যাকুরেট ক্ষেত্রফল না পাইলেও তুমি একটা অনুমান করতে পারবা যে হ্যাঁ এটা ক্ষেত্রফলটা হচ্ছে এরকম। ঠিক আছে? তো আপাতত তোমাদের এই লেভেলে তোমরা শুধুমাত্র এতটুকুই জানো যে ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে এই আঁকা বাঁকা জিনিসের ক্ষেত্রফল বের করতে পারি। ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ধরনের একটা এরিয়ার একটা এরিয়া বের করতে পারবা। একদম অ্যাকুরেট 100% যাবে। না না, আয়তক্ষেত্র আইকাই, কিন্তু জিনিসটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম। ইন্টিগ্রেশনের সিম্বলটা তোমাদের দেখাই। ইন্টিগ্রেশনের সিম্বলটা হচ্ছে এরকম। এটা এটা নিশ্চয়ই সবাই দেখছো। এখানে y ইন্টু dx। dx মানে কি জানো? এমনিতে শুধু dx, এটা মানে কিন্তু x এর পরিবর্তন, এবং ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র পরিবর্তন, শূন্যের কাছাকাছি, খুবই ক্ষুদ্র, এবং সেটা হচ্ছে শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি। আর এটাকে বলা হয় এভাবে x এর সাপেক্ষে y কে ইন্টিগ্রেশন করা। আর ইন্টিগ্রেশন আসলে এক ধরনের সামেশন। কারণ দেখো এখানে ছোট ছোট এই এরিয়াগুলোর ক্ষেত্রফল যোগ করেই তো আমরা মোট এরিয়াটা পাইছি। তো এটা আসলে সামেশন। এটা সামেশনকে আমরা এইভাবে লিখি। এই সামেশনের আরেকটা রূপ হচ্ছে যেটা ইন্টিগ্রেশনটা। সামেশন হচ্ছে যে কোনো পরিমাণকে তুমি যোগ করবা, আর ইন্টিগ্রেশন হচ্ছে অনেক ছোট ছোট জিনিসগুলোকে যোগ করা হয়। এবার আমি দেখাই আসলে এই সিম্বলটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। হ্যাঁ, কিভাবে আসছে। আর আমি এখানে যে আঁকা বাঁকা এরিয়াটা আঁকছি, এই আঁকা বাঁকা এরিয়া দিয়ে আসলে এই অবস্থায় তোমাদের জন্য হিসাব করাটা একটু কঠিন হয়ে যাবে। তোমরা বর্গক্ষেত্র পারো, আয়তক্ষেত্র পারো, ট্রাপিজিয়ামও পারবা, হ্যাঁ, কিন্তু বাঁকা দিলেই সমস্যা। এখন প্রথমবারই কি এত বেশি বাঁকা রেখা দিয়ে লাভ আছে তোমাদের? লাভ নাই। তাহলে আমি কি করব? আমি প্রথমে এটা 3টা রেখা দিব, সরল রেখা। ঠিক আছে, এটা একটা রেখা সরল, এটা একটা রেখা কি সরল, আর একটা রেখা একটু বাঁকা থাক, এরকম থাক, বা এরকম না, এরকম হইলে সমস্যা আছে? তাহলে একটা রেখা বাঁকা হইলো আপাতত। হ্যাঁ, আপাতত একটাই আমরা বের করি নাকি? আচ্ছা, রেখাটা এরকম হইতে পারে, বা হচ্ছে ধরো আমার মনে হয় যদি এরকম হইতো তাহলে আরো ভালো হইতো।
তাহলে ভালোই তো। এই অংশটা ক্ষেত্রফল বের করতে পারলেই তো তো বাকিটা তোমরা পারবা। এখন তোমার যদি বলে যে এরকম বাঁকা বাঁকা রেখা, এই যে বা এটা 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 না হোক, তো এরকম রেখা, তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে এখানে একটা সরলরেখা টানবা, এরপরে এখানে একটা সরলরেখা টানবা, পারবা না? দেন এই অংশটা ক্ষেত্রফল তো বের করতে পারবাই। পরে দরকার হলে এই পার্টটাকে আলাদা করে নিলা আবার, এটা এই অবস্থায় আছে, এই অবস্থা না রেখে তুমি যদি এইভাবে করো কোনো সমস্যা আছে? পরে এটা বের করলা, তারপরে আবার এটা বের করলা, তখন তিনটা যোগ করে দিলা, ঠিক আছে, প্রবলেম নাই। তো একটা ধার আপাতত বাঁকা থাকুক। এখন এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য এই রেখাটা তোমরা এখানে দেখতেছো, এই রেখাটারে আমি এখানে বাড়ায় দিব, এই রেখাটাকে বাড়ায় দিব, বাড়ায় দিয়ে বলবো যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। এভাবে চিন্তা তো করতেই পারি। এখন তোমাকে কেউ যদি এই ধরনের সমীকরণ দেওয়া থাকে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, তুমি কি এটা গ্রাফ আঁকতে পারবা? পারবা। এক্স এর মান বসাবা, ওয়াই এর মান পাবা, ওটা নিয়ে একটা বিন্দু হবে। এরকম এইভাবে এক্স এর মান বসাতে থাকবা, সাথে সাথে তুমি ওয়াই এর মানও কি পেয়ে যাবা। তখন বিন্দুগুলো যদি গ্রাফে বসাও তাহলে এরকম একটা বক্ররেখা পেতে পারো না? তা আমি হয়তো এখানে যেই বক্ররেখা, যেই সমীকরণ আসছে সেটার বক্ররেখা এটা নাও হইতে পারে, কিন্তু নিশ্চয়ই এই রেখাটা নিশ্চয়ই কোনো না কোনো সমীকরণের বক্ররেখা, তাই না? তোমরা তো এই সমীকরণ দেওয়া থাকলে গ্রাফ আঁকতে তো পারো। গ্রাফ দেওয়া থাকলে কি সমীকরণ বের করতে পারো? এটা একদম পারো না, এটা বলাটা ঠিক হবে না, কারণ সরল রেখা করছো তোমরা, বা সরল রেখার দুইটা বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে গ্রাফ পারছো না, এই সমীকরণ পারছো না। তারপর বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্ত আঁকতে পারছো না, ওটা তো একটা বক্ররেখা। হয়তো এই ধরনের উদ্ভট বক্ররেখা তোমরা করো নাই, তো সেটাও করবা তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবা। নিউমেরিক্যাল মেথড নামে একটা সাবজেক্ট আছে, সেখানে এরকম বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে, বিন্দু থেকে তোমরা এরকম গ্রাফ সমীকরণ বের করতে পারবা। তো সেটা পরে থাক, আপাতত এতটুকু মাথায় রাখো যে একটা সময় হয়তো তোমরা পারবা, তোমাদের যদি এরকম গ্রাফ দেওয়া থাকে তুমি সেখান থেকে বের করতে পারবা ওই বক্ররেখার সমীকরণটা। তো এইভাবে হয়তো তুমি এই এরিয়াটা যেই বক্ররেখাটাকে নির্দেশ করে সেই বক্ররেখা সমীকরণ ধরো তুমি বের করলা, ঠিক আছে, ওয়ারটা বের করলা, বের করে তারপরে সেটাকে তুমি কাজে লাগাবা। এখন তোমাকে এই বক্ররেখা দেয়া থাকা মানে হচ্ছে নিশ্চয়ই এই বিন্দুগুলো তোমাকে দেয়া থাকা। ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুগুলো তুমি বের করতে পারবে না, কারণ তুমি তো এটাকে এক্স অক্ষ ধরছো, এটাকে কি ধরছো? ওয়াই অক্ষ ধরছো। নিশ্চয়ই তুমি এখানে 1 2 3 4 5 6 করে দাগ কাটবা, এখানে 1 2 3 4 5 6 করে দাগ কাটবা, ঠিক আছে। দেন তুমি হচ্ছে ওই বিন্দুগুলা এখান থেকে পাবা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই বাঁকা অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তো বাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি প্রথমে যে কাজ করব, এটাকে কতগুলা ভাগে ভাগ করব। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা আরেকটা, এটা আরেকটা, এবং প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল বের করব। প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল বের করব, বের করে তারপরে সবগুলো কি করে দিব? যোগ করে দিব। এবং নিশ্চয়ই ধরো এই বিন্দুগুলা, এটা একটা বিন্দু যেটাকে বলা যায় x1 y1, এটা আরেকটা বিন্দু যেটাকে বলা যায় কত? x2 y2, এই বিন্দুটা কি? x3 y3, এটা হচ্ছে x4 y4, বলা যায় এভাবে। আচ্ছা, এখন এই অংশটা ক্ষেত্রফল কি আমরা বের করতে পারবো? আমাদের এখন এতদিন মানে যতটুকু শিখছি সেই অনুযায়ী কি বের করা যাবে? বের করা যাবে না, কারণ এই রেখাটা কি বাঁকা রেখা। তো আমি এক কাজ করব, এখান থেকে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকলে এই যে পার্টটা পাওয়া যাবে সেই পার্টটা নিশ্চয়ই একটা আয়তক্ষেত্র, এবং এটা ক্ষেত্রফল কি বের করা যাবে? যাবে। এর আগে আমি তোমাদের আরেকটা কথা বলে নিই, আমি যেখানে ভাগ করছি সবগুলো ভাগ কিন্তু সমান। এখান থেকে এতটুকু যদি 2 হয়, এখান থেকে এতটুকু কত? 2।
এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু 2, এখান থেকে এতটুকু কি 2, মানে এখান থেকে এই এতটুকু পর্যন্ত টোটাল দৈর্ঘ্যটা নিয়ে আমি এটাকে সমান 5 ভাগে ভাগ করে ফেলছি। তাহলে নিশ্চয়ই এতটুকু যদি ডেল্টা এক্স হয়, এটাও কি হবে ডেল্টা এক্স, এতটুকু ডেল্টা এক্স, এটাও কি ডেল্টা এক্স। এখন তোমাকে বলা হইলো এই দাগ কাটা অংশের ক্ষেত্রফল বের করতে। দাগ কাটা অংশ যদি একটা আয়তক্ষেত্র হয়ে থাকে, সেই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স আর উচ্চ দৈর্ঘ্য কত y1, তাহলে নিশ্চয়ই এই অংশটা ক্ষেত্রফল কত হবে y1 ইন্টু ডেল এক্স। এটা আসলে মুছে ফেলা উচিত, কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, y1 ইন্টু ডেল এক্স। এইবার আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রফল বের করি, এই পার্টটা। এখানে দৈর্ঘ্য কত হবে y2 আর প্রস্থ কতটুকু ডেল এক্স, তাহলে এটা y2 ইন্টু ডেল এক্স। এইভাবে আস্তে আস্তে y3 ইন্টু ডেল এক্স করতে করতে আমি যদি এইভাবে লিখি y1 ডেল এক্স, নিশ্চয়ই এটা ভুল হবে না। এখানে হয়তো 5টা ভাগ করছি, কিন্তু আরও বেশি ভাগও তো হইতে পারতো। এখন এটাকে কি সংক্ষেপে এভাবে লেখা যায়, সামেশন অফ y ডেল এক্স, কারণ অনেকগুলো y ডেল এক্স এর যোগফল কিন্তু এটা। এটা i লিখতে পারো, y যেখানে i ইকুয়াল টু 1 থেকে শুরু করে কত পর্যন্ত n পর্যন্ত। আমরা ঝামেলা এড়ানোর জন্য y টাই না লিখে লিখবো শুধুমাত্র y, আর এটা লিখবো কি ডেল এক্স, i ওইগুলো বাদ। মানে আমি জাস্ট বলতে চাই অনেকগুলো y ডেল এক্স এর যোগফলই হচ্ছে মোট যোগফল, কিন্তু এতে কি তুমি অ্যাকুরেট ক্ষেত্রফল পাবা? অ্যাকুরেট ক্ষেত্রফল পাবা না। তুমি যদি অ্যাকুরেট ক্ষেত্রফল পাইতে চাও, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? ইন্টিগ্রেশন তো ফাইনালি আমরা করবই। এখানে কি করা যেতে পারে? এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, তুমি যদি ডেল এক্স এর মানটা আর একটু ছোট নাও, মানে আগে 5 ভাগ করছো, এখন 5 ভাগ না, এখন যদি 10 ভাগ করো, 10 ভাগ করলে এই মাঝখানে কি এখানে আরেকটা ভাগ হবে, নিশ্চয়ই এখানে আরেকটা ভাগ হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, যদি আরেকটা ভাগ একটু একটু খেয়াল করো। এখন যদি আমি আরেকটা ভাগ করি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। দেখো, এটা একটা আয়তক্ষেত্র হবে, আর নতুন আয়তক্ষেত্রটা নিশ্চয়ই এটা হবে। তোমরা কি দেখছো কিছু একটা অংশ যে অ্যাড হয়েছে? খেয়াল করো না, এই যে এটা আবার এখানে কোন অংশটা অ্যাড হবে? যত বেশি ভাগ করবো তত বেশি অংশ যোগ হবে। হ্যাঁ, যত বেশি ভাগ করবা তত বেশি অংশ যোগ হবে, এবং ভুলের পরিমাণ কি কমবে। তা আমি এখানে কয় ভাগ করছি? 2 ভাগ। আমি 2 ভাগ না করে যদি 100 ভাগ করি, তাহলে কি বাকি থাকবো কিছু? শুধু 100 না, আমি আরো বেশি ভাগ করবো, ধরো 1000, 10000। ইন্টিগ্রেশন তোমার আছে আরো অনেক ভাগ করে, এবং সেই ক্ষেত্রে কি আমরা এটাকে কি বলবো? ডেল্টা এক্স এর মান ছোট করতে করতে সেটা কার কাছাকাছি করে ফেলবো? শূন্যের কাছাকাছি। আর ডেল্টা এক্স যখন শূন্যের কাছাকাছি হয়, তখন সেটাকে আর ডেল্টা এক্স বলে না। এটা মানে ডেল্টা এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, তখন সেটাকে বলে ডিএক্স। কি সমস্যা কি তোমাদের মধ্যে নাকি পড়ায়? তাহলে দেখো, এটা শোনো, এই টেন্স টু, এই সিম্বলের সাথে তোমার পরিচিত, এই যে তীর চিহ্ন, এটা দিয়ে বোঝানো হয় যে ডেল্টা এক্স এর মান শূন্যের কাছাকাছি, বাট শূন্য না। তো ডেল্টা এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, তখন ডেল্টা এক্স লিখবো না, এটা কি লিখবো? ডিএক্স। আর ওয়াই এর মতো থাকবো, আর সামেশন চিহ্নটা টাইনা লম্বা করে দিবা। বুঝতে পারছো সিম্বলটা কোথা থেকে আসছে? বুঝো নাই? আরেকবার বলবো, এই ইন্টিগ্রেশনটা সামেশনটা টাইনা লম্বা করবা, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এইবার নিশ্চয়ই বুঝতে পারছো এই সিম্বলটা কোথা থেকে আসছে, এবং এটার কনসেপ্ট আসছে কোথা থেকে? আঁকা বাঁকা জিনিসের ক্ষেত্রফল বের করার জন্যই তো আমরা এই কাজটা করছিলাম। তাহলে ইন্টিগ্রেশন y dx দিয়ে আমরা কি বের করতে পারি? এরকম বক্ররেখার ক্ষেত্রফল বের করতে পারি। আমরা চাইলে একটু টেস্ট করে দেখতে পারি যে সূত্রটা ঠিক আছে কিনা, বা এই জিনিসটা ঠিক আছে কিনা। সেটা টেস্ট করার আগে তোমাদের একটা সূত্র শিখতে হবে। যেমন একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। যারা ইন্টিগ্রেশন করছো তারা মনে হয় প্রথম দিন এই সূত্রটাই শিখছো। এখন তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x
কিউব ডিএক্স, তাহলে এটার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। এবার আমরা টেস্ট করি একটা। টেস্টে এরকম মনে করো y ইকুয়াল টু 2x, এটা কি রেখা? একটা সরলরেখা। হ্যাঁ, এটা একটা সরলরেখা। এইটার এই সরলরেখাটার আগেই বের করি, সরলরেখা নিয়ে পরের নাম বক্ররেখা। আর এটা দিয়ে যদি বক্ররেখা বের করা যায় তাহলে সরলরেখাও বের করা যাবে, তাই না? আচ্ছা দেখি এটা করি, তারপরে দেখো এখানে x এর মান যদি 0 হয় তাহলে y এর মান কত? 0। x যদি 1 হয় y ইকুয়াল টু 2, x যদি 3 হয় y ইকুয়াল টু 6, x যদি 5 হয় y ইকুয়াল টু কত? 10। তো বিন্দুগুলো বসাই। এটা 0 0 একটা বিন্দু, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10। তো 0 0 একটা বিন্দু, তারপর হচ্ছে 1 2 একটা বিন্দু, হ্যাঁ এটা একটা বিন্দু, তারপর 3 6 এখানে 3 6 একটা বিন্দু, 4 5 10 একটা বিন্দু। এখন যদি এই বিন্দুগুলো যোগ করা হয় নিশ্চয়ই কোনো সরলরেখা হবে। এখন তোমাকে বললো একটা ক্ষেত্রফল বের করতে। কোন অংশটা ক্ষেত্রফল বের করতে বললো? ধরো এই যে এই অংশটা, এটা একটা রেঞ্জ না বলে দিলে কি বের করতে পারবা? আচ্ছা, রেঞ্জের ভ্যালু কি? x এর মান কত? এখানে 1 আর এখানে x এর মান কত? 3। x ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে x ইকুয়াল টু 3। এই অংশের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তুমি নিশ্চয়ই ট্রাপিজিয়াম ব্যবহার করে বের করে ফেলতে পারবা, কারণ তুমি জানো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1, 2 আর এই বিন্দু স্থানাঙ্ক কত? 3 6। তাহলে এই দূরত্বটা কতটুকু? 2। এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2। আর সমান্তরাল বাহুদ্বয় কি কি? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6। এই দূরত্বটা কত? 2 এবং এই দূরত্ব হচ্ছে 6। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল কত হবে? 8। এটা ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করে আমি এই ক্ষেত্রফলটা বের করে ফেলছি এবং দেখলাম যে 8। এটা সবাই নিশ্চয়ই বিশ্বাস করছো। এবার ইন্টিগ্রেশন ব্যবহার করে দেখবো যে এই 8 আসে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশন এখানে স্টার্ট করব। না আসলে তো আসবেই। ইন্টিগ্রেশন y dx, এটা কোথা থেকে? 3 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত, বা 1 থেকে কত পর্যন্ত? 3। এটাকে বলে আপার লিমিট আর এটা কি লোয়ার লিমিট। এই আপার লিমিটে এখানে বসাইতে হয় 3 আর এখানে কি বসাইতে হয়? 1। এইবার তুমি এই y এর মান বসাও। yটা হচ্ছে এই যে রেখাটা, এই মাঝখানের রেখাটা, যদিও এখানে বক্ররেখা ছিল, এখানে সরলরেখা। এই সমীকরণটা কত? y ইকুয়াল টু কত? 2x dx। আমরা আগে ইন্টিগ্রেশনটা করে ফেলি, পরে মানগুলো নিয়ে কাজ করব। এখানে 2টা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে সেটা বাম পাশে চলে আসে। আর থাকলো কি? x টু দি পাওয়ার 1 dx। x টু দি পাওয়ার 1 কি লেখা যায়? x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই কি 1 প্লাস, এটাই তো সূত্র ছিল। x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে এখানে x টু দি পাওয়ার 1, তা 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। 1 প্লাস 1 1 কত হবে? 2। এই 2 কাটাকাটি যাবে, শুধু থাকবে কত? x স্কয়ার। এবার আমরা লিমিট বসাই দিই। লিমিট কত ছিল? 3 আর 1। এখানে কত? 3 1। এখানে থার্ড ব্র্যাকেট দিয়া তারপর তুমি লিখবা কত? 3 1। এখানেও থার্ড ব্র্যাকেট দিবা, দিয়া লিখবা 3 1। এইবার আপার লিমিটটা 3 একবার এখানে বসাবা। 3 একবার যদি এখানে বসাও তাহলে কত হবে? 3 স্কয়ার। এরপরে 1 বসাবা একবার, এটা কত? 1 স্কয়ার। এরপরে বিয়োগ করবা। এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা হবে 9 মাইনাস কত? 1 8। দেখছো মিলছে? তার মানে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। ম্যানুয়াল প্রসেসে আমরা ক্ষেত্রফল একবার বের করলাম, এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে কি ক্ষেত্রফল একবার বের করলাম। ঠিক আছে? আবার একটু এই ইন্টিগ্রেশনটা, এই দেখো এটা 2x, 2টা কনস্ট্যান্ট বাম পাশে নিয়ে আসছি, আর বাকি থাকে শুধু কি x x বা x টু দি পাওয়ার 1। এখন এই সূত্রটা যদি ব্যবহার করি, এই যে উপরে যে সূত্রটা লেখা ছিল, এই দেখো x টু দি পাওয়ার n dx ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এখানে x টু দি পাওয়ার 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1। x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল কত? x স্কয়ার বাই 2। এই 2 কাটাকাটি চলে যাবে, তখন শুধু থাকবে কি x স্কয়ার। ওই আপার লিমিটে একবার বসেছি আর লোয়ার লিমিট বসেছি, বসায় বিয়োগ করে দিচ্ছি। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, কি বলছিলাম?
তো এটা আসছে হচ্ছে যে এখান থেকে কোন লিমিট থেকে কোন লিমিটের মধ্যে তুমি ক্ষেত্রফল বের করতে চাও। দেখো এইখান থেকে তুমি এই অংশটা ক্ষেত্রফল বের করতে চাও, এই তুমি এখানে এটার এক্স এর ভ্যালু আর এটার এক্স এর ভ্যালু তোমার জানতে হবে। কারণ আর এখানে যে ডিফারেন্সটা নিচ্ছ এটা কার ডিফারেন্স নিচ্ছ, এক্স এর ডিফারেন্স নিচ্ছ। তুমি যখন সূত্র প্রমাণ করছো ডেল এক্স, ওখানে কার পরিবর্তন ছিল, এক্স এর পরিবর্তন ছিল। তো লিমিটটাও তোমার হচ্ছে এক্স এর, এক্স এর কোন অবস্থান থেকে কোন অবস্থানে তুমি যাবা সেটা এখান থেকে নিতে হবে। এমনি এমনি বুঝতে পারছো তো, এই এসে ইয়ে করে দিলেই হচ্ছে ঠান্ডা লাগবে। এই এতটুকু ঠিক আছে, ইন্টিগ্রেশনটা মোটামুটি বিশ্বাসযোগ্য হয়েছে। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশন দিয়ে যে আমরা শুধুমাত্র কৃতকাজ বের করতে পারি তা কিন্তু না, সরি কৃতকাজ কি বলতেছি, ক্ষেত্রফল বের করতে পারি তা কিন্তু না। ইন্টিগ্রেশন ব্যবহার করে আমরা যে শুধু ক্ষেত্রফল বের করতে পারি তা কিন্তু না, আমরা কৃতকাজও বের করতে পারি এটা দিয়ে। কৃতকাজ একদিনে কি বেশি হয়ে যাচ্ছে? এই 10 মিনিট শেষ করে দেবো, সবাই একটু করো। আমি এখন এই ইন্টিগ্রেশন ব্যবহার করে কৃতকাজ বের করবো। দরকার হলে নেক্সট ক্লাসে আবার অল্প আলোচনা করবো, ঠিক আছে? তো কেউ মনোযোগ হারায় না কিন্তু। তোমরা এই যে ছোটবেলায় মানে 9 10-এ যে সূত্রটা পড়ছিলা w = fx, সেখানে f এর মানটা কি ছিল, স্থির। নিশ্চয়ই f এর মান কনস্ট্যান্ট ছিল, এটা নিশ্চয়ই ধ্রুব বল দ্বারা কৃতকাজ ছিল, তাই না? এবং বলা হয়েছে এই একটা বস্তু, এই বস্তুটাকে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো এবং বস্তুর সরণ যদি হয় 5 মিটার, তখন তার কৃতকাজ হচ্ছে 10 ইন্টু কত, 5। কিন্তু কখনো কি এই ধরনের কোনো কথাবার্তা বলছে যে না 5 মিটার যাওয়ার পথে আমি প্রথমে তাকে দিব 10 নিউটন, তারপরে দিব 11 নিউটন, একটু পরে আবার একটু কমে দিলাম 8 নিউটন, প্রতি ধরো 1 মিটার পর পর। এই ধরনের কাজ কি তারা করছে? কিন্তু যদি করতো তখন নিশ্চয়ই ঝামেলা হইতো না? আমার কথা বুঝতে পারছো? তখন অবশ্যই ঝামেলা হইতো। তখন কি এই সূত্র ব্যবহার করতে পারতা? তুমি এখানে 5 বসাবা, কিন্তু এখানে 10 বসাবা নাকি 11 বসাবা নাকি 8 বসাবা নাকি 12 বসাবা, এটা কি বলা যাবে? প্রবলেমটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের বল যদি পরিবর্তনশীল হয় তখন তুমি কি করবা? তো হ্যাঁ, এখানে যেটা আমি ধরতেছি যে এই 1 মিটার দূরত্বের মধ্যে তার বল মনে করো কনস্ট্যান্ট, তাহলে 1 মিটারে যেতে তার কতটুকু কাজ, 10 ইন্টু কত, 1। এরপরের মিটারে আবার ঠিকই 11, তাহলে 11 ইন্টু কত, এরপরটা আবার 8 ইন্টু কত, 1, এরপরটা কত, 12 ইন্টু 1। এরপরে মনে করো আরো 1 মিটার যেতে তার 13 দেওয়া হয়েছে, তাহলে 13 ইন্টু 1, সবগুলো যোগ করে দিলে তো কাজ শেষ। তাহলে এই জিনিসটা আসলে এটা হচ্ছে না f1 ইন্টু ডেল এক্স প্লাস কত, f2 ইন্টু ডেল এক্স প্লাস f3 ইন্টু ডেল এক্স, ধরো fn ইন্টু ডেল এক্স, যেটাকে এরা বলা যায় সামেশন অফ f ডেল এক্স। এখন ডেল এক্স, এখন যদি ডেল এক্স এর মান আরো ছোট হয়, মানে এখানে তো 1 মিটার দূরে দূরে বল পরিবর্তন করছে, এখন কেউ যদি বলে 1 সেন্টিমিটার দূরে দূরে বল পরিবর্তন করবে, 1 মিলিমিটার দূরে দূরে, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে যদি সে বল পরিবর্তন করে, তখন সেই ক্ষেত্রে তোমার আরো সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হবে, তখন আর এটা ইন্টিগ্রেশন থাকবে না, হ্যাঁ ইন্টিগ্রেশন হবে এবং ডেল এক্স এর জায়গায় কি হবে, ডিএক্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বল যদি পরিবর্তনশীল হয় তাহলেও কৃতকাজ বের করা যাবে, তবে সেটা কার মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। এখন আমি কেন পরিবর্তনশীল বলের কথা বললাম, কারণ আমি একটা ইলেকট্রনের বিভব শক্তি বের করতে চাই এবং বিভব শক্তিটা কাজের সাথে রিলেটেড। কেন কাজের সাথে রিলেটেড? কারণ আমি এখানে অসীম থেকে একটা ইলেকট্রনকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি, আর অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেই কাজটাই তার মধ্যে কি বিভব শক্তি আকারে সঞ্চিত হয়, তাই না? আচ্ছা, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এখানে z সংখ্যক প্রোটন থাকবে Ze। আমি অসীম থেকে চার্জকে এই বিন্দুতে নিয়ে আসবো। এখানে একটা ইলেকট্রনকে নিয়ে আসবে, বা এমনি তো এইটা প্রমাণ করা আমাদের উদ্দেশ্য ছিল না,
কিউ বাই আর, কিউ বাই আর, আর এখানে ছিল কিউ না, এটাই প্রমাণ করি। একক ধনাত্মক চার্জকে এই বিন্দুতে নিয়ে আসবো কোত্থেকে, অসীম থেকে, এবং এই দূরত্বটা কত, এটা ব্যাসার্ধ কত আর। তাহলে অসীম মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি থেকে কই নিয়ে আসবো আরে, এটা হচ্ছে তার স্টার্টিং, যেটাই বলো ফিনিশিং যেটাই। তো স্টার্টিংটা হয় আপার লিমিট, সরি লোয়ার লিমিট, আর এন্ডিংটা হয় আপার লিমিট। এটা হচ্ছে আপার লিমিট, এখন এখন হ্যাঁ যেটা বলতেছি যে অসীম থেকে একটা বস্তুকে যদি এই বিন্দুতে আনো, তো প্রতি মুহূর্তে মুহূর্তে তার বলের মান পরিবর্তন হবে না? কারণ যদি এই ধনাত্মক চার্জ যদি এখানে থাকে, তাহলে তার দূরত্ব যতটুকু হবে এখানে যদি থাকে, তাহলে কি দূরত্ব সেম হবে? দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব বাড়লে বিকর্ষণ বলের মান কি কমবে? আমার কথাটা বুঝতে পারছো? এই দেখো বলের মান যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে যদি আমি কৃত কাজ বের করতে চাই, তা আমাকে কিভাবে বের করতে হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে, কারণ ইন্টিগ্রেশনের মাধ্যমে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করা যায়। ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, প্রথমে অল্প একটু দূরত্বের জন্য কৃত কাজ বের করি। ধরো এখান থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে ডিআর, ডিআর খুব কম দূরত্ব নিচ্ছি, তাহলে এখানে কৃত কাজ কত হবে? আচ্ছা, এত ডিটেলস আলোচনা না করে আমি সরাসরি মানে সিম্পলি যতটুকু দেখানো যায় সেটা দেখি। এমনিতে তোমরা দেখছো ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ইন্টু কত, ডিএক্স, যেহেতু এখানে আর নিছি তাহলে এখানে ডিআর নেই। হ্যাঁ, আর এই বিন্দুতে যদি একক চার্জ থাকে তাহলে বল কত, এফ ইকুয়াল টু কত, সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দূরত্ব যদি আর হয়। সি এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন, আর এখানে কিউ ওয়ান কত, কিউ ওয়ান হচ্ছে বড় কিউ, আর কিউ টু কত, +1, আর দূরত্ব কত, আর স্কোয়ার। এখন এই এফ এর মানটা এখানে বসে দিব, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু কত, ডিআর। এইবার এখন ইন্টিগ্রেশন করবো, এই কিউ কনস্ট্যান্ট, 1/4 পাই এপসাইলন নট এটাও কি কনস্ট্যান্ট, এই জন্য কিউ বাই 4 পাই এপসাইলন নটও কি হবে, কনস্ট্যান্ট। আর 1/r স্কয়ার বাকি থাকে, 1/r স্কয়ারকে এটা লেখা যায় আর টু দি পাওয়ার -2 dr, এটা r টু দি পাওয়ার -2 + 1 ডিভাইড বাই -2 + 1। লিমিটটা বসাই দিই নাকি? আপার লিমিট কত ছিল r, লোয়ার লিমিট কত, ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে r, এটা ইনফিনিটি, এটা r। শুরুটা হচ্ছে লোয়ার লিমিট, তুমি অসীম থেকে বস্তুটাকে চার্জটাকে আর দূরত্বে নিয়ে আসছো, তাহলে আর দূরত্বে আনছি, এটা এটা কোনটা, এটা এটা হচ্ছে 1/r² ছিল, তো এই এরকম এটা 1/r² ছিল, 1/r² মানে কি r টু দি পাওয়ার -2, আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে r, এই জন্য আর কে ইন্টিগ্রেশন করতে হবে, আর আর ছাড়া বাকি যে পার্টগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আর ইনফিনিটি এখানে হবে আর, দেখো কেমনে কাজ করি, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন আর টু দি পাওয়ার -2 + 1 শুধু হবে কি আর টু দি পাওয়ার -1, আর নিচে হবে কত, আমি লিখতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন -1/r। আমরা কি কোনো জায়গায় ভুল করছি? তাই স্টার্টিং হচ্ছে ইনফিনিটি, অসীম থেকে তড়িৎ ক্ষেত্র কোনো বিন্দুতে নিয়ে আসছে। আচ্ছা এখানে হ্যাঁ একটু ভুল হয়েছে, তুমি আনতাছো এইদিকে, এই কি বলে কিউ এর দিকে, কিন্তু তোমার বলের মান কোন দিকে, উল্টা দিকে না, কারণ এখানে যদি ধনাত্মক চার্জ রাখো, এই ধনাত্মক চার্জকে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণের দিকে এদিকে, তোমার সরণ কোন দিকে, উল্টা দিকে, তাহলে নিশ্চয়ই তুমি এখানে W = হচ্ছে fs cos θ ইউজ করবা, যেখানে f এবং r এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি,
এফ এবং আর এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি কেন বুঝতে পারছো? কারণ কারণ এফ হচ্ছে এইদিকে আর আর কোন দিকে? এদিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180। আর cos 180 হচ্ছে -1। এই জন্য শুরুতেই এখানে cos 180 বসাতে হবে, যেটা আমি একটু খেয়াল করে নেই। দেন এই জায়গায় কি আসবে? মাইনাস। প্রত্যেকটা জায়গায় কি আসবে? মাইনাস আসবে। তো এখানে যদি মাইনাস থাকে, এই মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা আমরা প্লাস দিতে পারি। q/4πε, এবার মান বসাই। এখানে হবে 1/r, তারপরে কত? 1/∞। একবার r এর পরিবর্তে r বসাবো, আর একবার ইনফিনিটির পরিবর্তে r এর পরিবর্তে ইনফিনিটি বসাবো। তাহলে 1/∞। দেন এটা একটা থেকে আরেকটা কি করে দিব? বিয়োগ। আর 1/∞ ইকুয়াল টু কত? 0। তাহলে হচ্ছে q/4πε 1/r। আর এটা এই কৃত কাজে হচ্ছে তার বিভব। তাহলে v ইকুয়াল হচ্ছে 1/4πε0 q/r। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু এই যে এই প্রমাণটা অত ভালো করে পড়ালাম না, ফিজিক্স টিচারের জন্য রেখে দিলাম। স্যার cos থিটা 180 ডিগ্রি মাইনাস কি হবে? cos 180 ইকুয়াল টু -1। ঠিক আছে?